আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে সবাইকে AUSC অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়ের একটি সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি হচ্ছে তোমাদের 2.2 অধ্যায়ের 13 নং সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি এবং প্রশ্নটি মূল বইয়ের 13 নং প্রশ্ন। তোমরা সবাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বই বের করো এবং 13 নং প্রশ্নের উদ্দীপকটি লক্ষ্য করো। আমি তোমাদেরকে ক্যামেরায় উদ্দীপকটি দেখাচ্ছি এবং পরে শোনাচ্ছি। খুব মনোযোগ দিয়ে উদ্দীপকটি খেয়াল করো এবং পরবর্তীতে আমি সমাধানটি তোমাদের করছি এবং তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। প্রথমে আমি প্রশ্নটি ক্যামেরায় ধরছি এবং প্রশ্নটি পড়ে নিচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটি খেয়াল করো। প্রশ্নটি হচ্ছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলে, এই হচ্ছে উদ্দীপকটি। 3টি প্রশ্ন এই উদ্দীপকের আলোকে আমরা সমাধান করব। আমি আরও একবার তোমাদেরকে উদ্দীপকটি পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলে, এবার আমি প্রশ্নটি পড়ছি। কয়ের প্রশ্ন, মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। আমি প্রশ্নটি এভাবে উল্লেখ করেছি যে মূল বইয়ের 13 নং উদ্দীপক, এটা খেয়াল করবে এবং প্রথম প্রশ্নটি তোমরা বইয়েও খেয়াল করো। এদিকে লেখা আছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। যেহেতু উদ্দীপকটি চক্রবৃদ্ধি মুনাফা কেন্দ্রিক, সুতরাং আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটিও উত্তর করতে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি দেখাবো। সেক্ষেত্রে ক এর প্রশ্ন, মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, এর উত্তর হবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি C-P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। শিক্ষার্থীরা খেয়াল করো, C-P এর মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে সিকে যদি আমরা ভেঙে বলতে যাই, সেক্ষেত্রে সি হচ্ছে আমরা জানি, যখন আমরা সূত্র নিয়ে ক্লাস করেছিলাম, সি এর বিস্তারিত বর্ণনা ছিল, সেই নির্ণয়ের সূত্র রয়েছে। সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। সেক্ষেত্রে সি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, অথবা 1 না বলে আমরা 1 যোগ আর বলবো। সি এর পরিবর্তে হবে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। পি এর জায়গায় পি থাকবে, কারণ আমরা জানি পি হচ্ছে মূলধন বা আসল। সেক্ষেত্রে ইহাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, যা হচ্ছে C-P। সিকে আমরা ভেঙে লিখলে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। আমরা এই সাংকেতিক চিহ্নগুলির প্রচলিত অ্যাব্রিভিশন বা বিবরণ আমরা লিখব এভাবে: পি সমান আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময় বা বছর। কয়ের প্রশ্ন এখানেই উত্তর করা হয়ে গেল। মুনাফা নির্ণয় সূত্র আমরা করলাম। এক্ষেত্রে এই সৃজনশীল প্রশ্নটির ক্ষয়ের প্রশ্নটি দেখব এবং ক্ষয়ের উত্তরটি নিয়ে আমরা আলোচনা করব। ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে মূলধন নির্ণয় করো। যে উদ্দীপকটি ছিল, তোমরা আবারও উদ্দীপকের দিকে খেয়াল করো এবং এখন আমরা মূলধন নির্ণয় করব উদ্দীপকের আলোকে। তোমাদেরকে উদ্দীপকটি পড়ে শোনানো হয়েছিল, তোমরা আবারও খেয়াল করো। আমরা যদি উদ্দীপকটির দিকে খেয়াল করি, তোমরা বইয়ে দেখো, আমি আবারও ক্যামেরায় দেখাচ্ছি উদ্দীপকটি। সেটা হচ্ছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায়
কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধিমূল 19,500। এখন আমরা খেয়াল করব যে 1 বছরান্তে সবৃদ্ধিমূল, আমরা জানি সবৃদ্ধিমূল হচ্ছে সি, সেক্ষেত্রে 1 বছরান্তে সবৃদ্ধিমূল 19,500, অর্থাৎ সি এর মান দেয়া আছে। আমরা সিটাকে মান দেয়া তো আছেই প্রশ্নে, আমরা এটা সূত্রের মাধ্যমেও আমরা জানি যে সবৃদ্ধিমূল নির্ণয় করতে পারি আমরা সি এর মান সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে কত আছে সূত্রটি এখন আমরা বলছি, পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। আমরা কিন্তু এন লিখিনি, কারণ কি? কারণ হচ্ছে যেহেতু 1 বছরান্তে আর এন সমান সময়, সেক্ষেত্রে এন এর পরিবর্তে সূত্রের জায়গায় এন থাকবে, কিন্তু আমরা যখন উল্লেখ করব যে 1 বছরান্তে সবৃদ্ধিমূল, সেক্ষেত্রে 1 বছরান্তে হওয়ার জন্য বছর 1 অর্থাৎ এন এর মান, এন এর পরিবর্তে আমরা 1 ব্যবহার করব। সেক্ষেত্রে হবে 1 বছরান্তে সবৃদ্ধিমূল C1 উল্লেখ করেছি, যেহেতু উদ্দীপকের মধ্যে 1 বছরান্তে এবং 2 বছরান্তে দুইটি বিষয় উল্লেখ আছে, আমরা প্রথম সবৃদ্ধিমূল বা 1 বছরান্তে সবৃদ্ধিমূলটাকে C1 বলবো এবং 2 বছরান্তে সবৃদ্ধিমূলটাকে C2 বলবো। সূত্র 2 বছরান্তের সময় n এর মান 2 হবে, 1 বছরান্তে যখন আমরা মান বের করব সেক্ষেত্রে n এর মান হবে 1 বা 1। এখন আমরা এভাবে লিখতে পারি 1 বছরান্তে সবৃদ্ধিমূল C1 সমান P ইন্টু 1 যোগ R হোল টু দি পাওয়ার n, n এর পরিবর্তে আমরা লিখব 1 বছরান্তে। এক্ষেত্রে আমরা C1 এর মান যেহেতু উদ্দীপকে দেয়া আছে যে 1 বছরান্তে সবৃদ্ধিমূল 19,500, C1 এর পরিবর্তে পরের লাইনে আমরা বা দিয়ে C1 এর পরিবর্তে 19,500 লিখব এবং বাকিটা ঠিক থাকবে P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার বা হোল টু দি পাওয়ার 1 পাওয়ার হিসেবে লিখতে হয় না বা না লিখলেও চলে, আমরা পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 লিখব এবং এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করব, যেহেতু আমাদের আরও একটি কন্ডিশন বা শর্ত রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় শর্তটি কী ছিল? উদ্দীপকে ছিল 2 বছরান্তে সবৃদ্ধিমূল, সেটা ছিল 20,280। কিন্তু আমরা 2 বছরান্তে বা যত বছরই দেয়া থাকুক আমরা সবৃদ্ধিমূলটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এখানে সূত্রটি দেয়া আছে, আমরা জানি 2 বছরান্তে হোক 3 বছরান্তে হোক এন এর মান পরিবর্তন হবে, আর যেহেতু একই হার মুনাফায় উদ্দীপকে উল্লেখ ছিল সেক্ষেত্রে আর এর মানের কোনো পরিবর্তন আসবে না। 1 নং সমীকরণে আমরা আর ব্যবহার করেছি, 2 নংয়েও সেটা আরই ব্যবহার করব। এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা R1 R2 লিখিনি। প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর হলে দ্বিতীয় ক্ষেত্র আরই হবে, কারণ প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে একই হার মুনাফায়, সেক্ষেত্রে আর ঠিক থাকবে এবং মূলধন তো একই প্রশ্নের বছরের পরিবর্তনের কারণে সবৃদ্ধি মূলটা এবং মুনাফা পরিবর্তিত হবে, কিন্তু আমাদের মূলধন একই থাকবে, প্রারম্ভিক মূলধন বা আসলটি পি এর মান প্রথম ক্ষেত্রেও পি, দ্বিতীয় ক্ষেত্রেও পি হবে। সেক্ষেত্রে 2 বছরান্তে সবৃদ্ধিমূল, আমরা আবারও বলছি 1 বছরান্তের ক্ষেত্রে 1, 2 বছরান্তের ক্ষেত্রে সবৃদ্ধিমূলটা আমরা C2 উল্লেখ করছি। সেক্ষেত্রে 2 বছরান্তে সবৃদ্ধিমূল C2 সমান P ইন্টু 1 যোগ R হোল টু দি পাওয়ার 2। এটা আমরা সূত্র দিয়ে সবৃদ্ধিমূলটা সূত্রের মাধ্যমে নির্ণয় করলাম, কিন্তু আমাদের উদ্দীপকে 2 বছরান্তে সবৃদ্ধিমূলের মান 20,280 প্রশ্নে উল্লেখ আছে, দেয়া আছে। সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে বা দিয়ে C2 পরিবর্তে বা 2 বছরান্তে সবৃদ্ধিমূল না লিখে আমরা 20,280 লিখব। এটা বইয়ে দেয়া আছে উদ্দীপকে, তোমরা আবারও খেয়াল করো। আর এখানে কোনো পরিবর্তন করলাম না, কোনো মান দেয়া নেই, আমাদের প্রশ্নে আছে মূলধন নির্ণয় করতে হবে। আমরা এই সমীকরণগুলিকে সমাধান করে বা ক্যালকুলেশন করে মূলধন পি এর মান নির্ণয় করব। খেয়াল করো সবাই, প্রথমটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে উল্লেখ করেছিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা আরও একটি সমীকরণ পেলাম 20,280 সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2, এটাকে আমরা 2 নং হিসেবে বা 2 নং সমীকরণ হিসেবে উল্লেখ করব।
এখন আমরা হিসেব করব। আমাদের মোটামুটি মূল অঙ্কটাতে পদার্পণ করা হয়ে গেল, মূল কাজ আমাদের শেষ। এখন আমরা দুইটা সমীকরণ থেকে কিভাবে আর এর মান এবং পি এর মান নির্ণয় করতে পারি। আমাদেরকে যেহেতু শুধুমাত্র মূলধন নির্ণয় করতে হবে, তবে আর এর মানটি নির্ণয় করে তারপর আমরা আর এর মানকে বসিয়ে পি এর মানটা নির্ণয় করব। দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা কিভাবে সহজেই ক্যালকুলেশনটা করতে পারি বা হিসাবটি করতে পারি। 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে আমরা খেয়াল করছি যে এখানে পি রয়েছে এবং একই ধরনের বেস বা ভিত্তির উপরে সূচক আছে ভিন্ন 1 এবং 2। আমরা সহজেই একটা বিষয় খেয়াল করলেই বুঝতে পারবো যে 1 নং সমীকরণকে বা বড় মান হচ্ছে 2 নং, আমরা 2 নংকে যদি 1 নং দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল হিসেবে কে পি দ্বারা ভাগ করলে পিটা বাদ যাবে, আমাদের হিসেব করতে সুবিধা হবে বা সহজে আর এর মানটি আমরা পেয়ে যাব। সেজন্য আমরা কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। এভাবে আমরা হিসাবটি করব। খেয়াল করো সবাই, 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে আমরা কি পাই, 2 নংয়ের বাম পক্ষকে 1 নংয়ের বাম পক্ষ দিয়ে ভাগ করতে হবে, ডান পক্ষকে 1 নংয়ের ডান পক্ষ দিয়ে ভাগ করতে হবে। আমরা খেয়াল করি 2 নংয়ের বাম পক্ষ হচ্ছে 20,280 এবং 1 নংয়ের বাম পক্ষ হচ্ছে 19,500, অর্থাৎ 20,280কে 19,500 দ্বারা ভাগ হবে, বাম পক্ষে সমান চিহ্নটা থেকে যাবে, এবং ডান পক্ষে 2 নংয়ের ডান পক্ষটা হচ্ছে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2, ইহাকে আমরা 1 নংয়ের ডান পক্ষ পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 1 ইহা দ্বারাও ভাগ করব। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বাকি কাজটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। ইহাই ছিল আমাদের ক্যালকুলেশনের মূল কাজ। পি কে পি দ্বারা ভাগ করলে আমরা জানি পি কে পি দ্বারা ভাগ করলে 1, ইহা উল্লেখ করতে হবে না। এখানে একটা বিষয় খেয়াল করো সবাই, এখানে 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ এখানে 1 যোগ আর দুইটি গুণ আছে, 1 যোগ আর ইন্টু 1 যোগ আর, নিচে খেয়াল করো 1 যোগ আর একটি আছে, সেক্ষেত্রে দুইটি গুণ আকারে থাকলে নিচে একটি থাকলে একটার সাথে একটা আমরা কাটাকাটি করতে পারি, বা একটাকে একটা দিয়ে ভাগ করলে কিছুই থাকছে না, 1 থাকছে, সেক্ষেত্রে আরও একটি 1 যোগ আর থেকে যাবে, এটা আমরা এদিকে বা নিচের লাইনে লিখলাম। দেখো পি পি কাটা গেল, 1 যোগ আর স্কোয়ারকে বা হোল টু দি পাওয়ার সূচক 2কে 1 যোগ আর সূচক 1 দ্বারা কাটাকাটি করলে বা ভাগ করলে শুধুমাত্র 1 যোগ 8 থাকছে। সেক্ষেত্রে এখানে দেখো 19,500 আমরা লিখি নাই, কি করলাম, 19,500 পক্ষান্তর করে ভাগ আকারে ছিল এপাশে, আমরা এপাশে যদি নিয়ে আসি তাহলে এপাশের যে প্রাপ্ত ভাগফলের সাথে এই 19,500 যেহেতু বাম পাশে ভাগ আকারে ছিল বা ভাজক হিসেবে ছিল, এখানে গুণ আকার হবে বা গুণ্য আকারে থাকবে, অর্থাৎ 19,500 এপাশে ভাগ, আর পরের লাইনে 19,500কে আমরা এই দিকে নিয়ে আসলে পক্ষান্তর করে ভাগ থাকলে আমরা জানি গুণ হয়, অর্থাৎ এই পাশের রাশির সাথে 19,500 গুণ হয়েছে, আমরা ডট চিহ্ন বা মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন ব্যবহার করেছি। এবার অনেকটাই সহজ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখন আমরা গুণ করব। আমরা জানি m প্লাস n ইন্টু এ যদি থাকে, এটা একটা সূত্র, গুণের বন্টন সূত্র বলি, সেই বন্টন সূত্রে 1-এর সাথে 19,500 গুণ হবে একবার, যোগ চিহ্ন, এটা আমরা নিচের ক্লাসে শিখে আসছি, গুণটা যোগ চিহ্নটা এখানেই থাকবে, আর এর সাথে আবার 19,500 গুণ হবে, একেবারেই সহজ, খেয়াল করো। এখন আমরা যেহেতু আর এর মানটা নির্ণয় করব, পুরো রাশিটাকে পক্ষান্তর করব, ওই পুরো পক্ষটাকে বা এই পাশটাকে ডান পাশটাকে বাম পাশে নিয়ে গেলাম আমরা পুরোটাকে, আর পুরো বাম পাশটাকে ডান পাশে নিয়ে আসলাম, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা সবাই জানি যে পুরো পাশ বা পুরো সাইডটাকে পক্ষান্তর করে ফেললে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে পুরো পক্ষটা এদিকে বাম পক্ষে গেল আর বাম পক্ষটা ডান পক্ষে চলে আসলো। এখন আমরা যদি আর এর মান বের করতে হয়,
অন্য ধ্রুবক রাশিগুলি একদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এদিকে প্লাস বা যোগ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে 19,500 বিয়োগ হবে সবাই জানি। এবং আর এর মান যদি বের করতে হয়, আর এর সাথে আমরা জানি 19,500 গুণ, যেহেতু একটি চলক এবং একটি ধ্রুবকের মাঝে চিহ্ন দিতে হয় না, গুণ চিহ্ন হিসেবে আছে এরা, এ পাশে নিয়ে আসলে আবার 19,500 ভাগ হবে। তবে একটা বিষয় খেয়াল করব, 20,280 থেকে 19,500 যদি আমরা বিয়োগ করি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 780 সেই ফলাফলটির সাথেই এটা ভাজ্য আকারে থাকবে এবং 19,500 ভাগ হয়ে এদিকে ভাজক হিসেবে আসবে, 780কে ভাগ করবে 19,500, যেহেতু এ পাশে গুণ ছিল বাম পাশে, ডান পাশে এসে ভাগাকার হবে, অর্থাৎ 780কে আমরা 19,500 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে আমরা ভাগফল পাবো 780 দিয়ে সরাসরি ভাগ করতে পারি। আমরা কাটাকাটি যদি করি বা বলি যে উভয় পক্ষকে 780 দিয়ে ভাগ করি, 780কে 780 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 19,500কে আমরা ক্যালকুলেটরে বা রাফে ভাগ করলে 780 দিয়ে হবে 25, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে গেলাম 25/1। খেয়াল করো আমরা লাইন বাই লাইন কিভাবে অঙ্কটা করে ফেলছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবার আর এর মান, আমাদের টার্গেট ছিল, প্রশ্নটা ছিল মূলধন নির্ণয় করো। এখন আমাদের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সমীকরণতেই আমরা দেখতে পাচ্ছি যে আর এর জন্য আমরা পি এর মানটা হিসেব করতে পারছি না, সেক্ষেত্রে সেজন্যই আমরা আর এর মানটা নির্ণয় করলাম। এখন আর এর মানটিকে আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই আমার কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তর চেয়েছে ওরা, মূলধন নির্ণয় করো, ইহা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখছি যে 2 নং এবং 1 নংয়ের মধ্যে 1 নংয়ের জটিলতাটা একটু কম, সূচক 1 আর 2 নংয়ে 2, আমরা এজন্য 1 নংয়ে বসালেই সহজেই বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো পি এর মান বা মূলধন। সেজন্য আমরা পি এর মান নির্ণয়ের জন্য, সহজেই নির্ণয়ের জন্য 1 নংয়ে আর এর মানটা বসাবো বা স্থাপন করব। আমরা লিখলাম, দেখো খেয়াল করো, 1 নংয়ে বা 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে 1 নংয়ে আমরা খেয়াল করি 19,500 সব ঠিক থাকবে, সব জায়গায় পরিবর্তন হবে না, শুধুমাত্র আর এর স্থলে বা আর এর স্থানে আর এর যে মান রয়েছে 25/1 আমরা ইহা বসাবো। পরের লাইনেই আমরা সহজে হিসেব করতে পারি। দেখো আমরা এই পাশটাকে পুরোটাকে বাম পাশে নিয়ে গেলাম, কারণ আমাদের পি এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি যে মানটি নির্ণয় করতে হবে ইহাকে আমরা বাম পাশে রাখলে অনেক সহজেই বুঝতে পারি বা হিসেব করতে সুবিধা হয়। সেক্ষেত্রে এই পুরো পাশটা ওই পাশে নিয়ে গেলাম। তবে একটা বিষয় খেয়াল করো, এখানের হিসাবটাও আমরা মনে মনে করে নিয়েছি বা ক্যালকুলেটরে বা রাফে করে নিয়েছি। আমরা 25/1 অর্থাৎ 1কে 25 দ্বারা ভাগ করলে 0.04 হয়, তার সাথে 1 যোগ করলে 0.04-এর সাথে 1 যোগ করলে আমরা জানি 1.04, অর্থাৎ এই হিসেবটি হবে 1.04, তার সাথে পি গুণ। এই পুরো রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে নিলাম, সেক্ষেত্রে হলো পি ইন্টু 1.04, পুরোটা বাম পাশে চলে গেল, আর 19,500টা ডান পাশে চলে আসলো। আমরা আবারও বলছি যে আমরা জানি পুরো পক্ষকে ডানে বামে নিয়ে গেলে, পুরো পক্ষ পরিবর্তন করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইহা মানে একেবারেই অপরিবর্তিত অবস্থায় বাম পাশে চলে যাবে, 19,500 অপরিবর্তিত অবস্থায় ডানে চলে আসবে, অর্থাৎ পি ইন্টু 1.04 ইকুয়াল 19,500। আমাদের যেহেতু পি এর মান বের করতে হবে বা নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে 1.04 এপাশে বাম পাশে গুণ আকারে রয়েছে, এপাশে যদি আমরা নিয়ে আসি পিটাকে রেখে দেই, গুণ থাকলে পরে আমরা ডানে নিতে গেলে আমরা জানি গুণটা পরিবর্তিত হয়, ভাগ চিহ্ন হয়, অর্থাৎ 1.04 দিয়ে 19,500কে ভাগ করতে হবে, তাহলে আমরা পি অর্থাৎ মূলধন বা আসল নির্ণয়টা করতে পারবো। পি মূলধন, পি এর পরিবর্তে আমরা মূলধন লিখলাম, 19,500কে 1.04 দিয়ে সবাই রাফে বা ক্যালকুলেটরে ভাগ করো, 18,750 টাকা আমাদের উত্তর বা ফলাফল আমরা নির্ণয় করলাম, মূলধন নির্ণয় করলাম। একটু খেয়াল করো অঙ্কটাতে আমরা স্টেপ বাই স্টেপ মূলধনটা নির্ণয় করলাম, তোমরা আবারও খেয়াল করো এবং কয়েকবার প্র্যাকটিস করো, সহজেই মূলধন নির্ণয় করতে পারবে। এই সূত্রগুলি আমরা আগের ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। এবার শিক্ষার্থীরা আমরা গ নং প্রশ্নে যাব। এই সৃজনশীলের গ নং প্রশ্নটি এখানে উল্লেখ আছে, তোমরা মেইন বইয়ে
13 নং প্রশ্নের গ খেয়াল করতে পারো, বা এখানেও দেখো প্রশ্নটি আমি পড়ছি। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমি প্রশ্নটি আবার পড়ছি, খেয়াল করো। একই হারে, অর্থাৎ পূর্ববর্তী প্রশ্নে আমরা যে হার বা যে মুনাফার হারটাকে ব্যবহার করেছি সেই একই হারে আমরা এই হিসাবটাও করব, অর্থাৎ আর এর মানটি আমরা পূর্ববর্তী প্রশ্ন থেকেই নিতে পারবো। উক্ত মূলধনের, খেয়াল করো সবাই শিক্ষার্থী বন্ধুরা, উক্ত মূলধনের অর্থাৎ পূর্বের মূলধনটিকেও আমরা এই প্রশ্নে ব্যবহার করতে পারবো, অর্থাৎ পি এর মান এবং আর এর মানে কোনো পরিবর্তন হবে না। আগের প্রশ্নগুলি থেকেই আমরা এই মানগুলি নিতে পারবো। প্রশ্নটি পড়ছি, একই হারে, অর্থাৎ আগের হারটাই আর এর মানটাই উক্ত মূলধনের, আগের মূলধনটা ব্যবহার করে 3 বছর পর এই মূলধনটিকে এই হারে যদি আমরা 3 বছর রাখি, 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার, আমরা 3 বছর পরে সরল মুনাফাও হিসেব করে বের করতে পারি যে এই হারে উক্ত মূলধনটি 3 বছর পর কত সরল মুনাফা হবে এবং কত চক্রবৃদ্ধি মুনাফা হবে, উভয়টি নির্ণয় করার পর তাদের কি নির্ণয় করতে বলছে প্রশ্নতে, পার্থক্য নির্ণয় করো। এখন আমরা প্রশ্নটি দেখলাম এবং তার সমাধান করছি। একেবারেই সহজ, এই প্রশ্নটির চাইতেও হিসেব অনেক সহজ হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি কতে 2 মার্কস বা 2 নম্বরের জন্য কয়ের প্রশ্নটি হয়ে থাকে, খতে 4 নম্বর এবং গতেও 4 নম্বর। এখানে গয়ের প্রশ্নটি তুলনামূলক ক্ষয়ের প্রশ্নের চাইতে অনেকটাই হিসেব সুবিধে বা সহজ। খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা এবার সমাধানটি করছি। আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে এবং সরল মুনাফাও বের করতে হবে এবং দুইটির পার্থক্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি, পরবর্তীতে সরল মুনাফা নির্ণয় করেছি। তোমরা চাইলে প্রথমে সরল মুনাফাটা নির্ণয় করতে পারো, পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারো, কোনো সমস্যা নেই। ওই পদ্ধতিতেও অঙ্কটি কারেক্ট বা সঠিক। আমরা যেভাবে করেছি তোমরা খেয়াল করো, একই হিসাব, হয়তো চক্রবৃদ্ধিটা পরে হবে, সরল মুনাফাটা আগে হবে। আমরা যেভাবে করেছি খেয়াল করো, আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে তারপর মুনাফা নির্ণয় করেছি, তারপর সরল মুনাফা নির্ণয় করেছি এবং পার্থক্য করেছি। খেয়াল করো, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে গেলে আমরা জানি কতে দেখেছি সি মাইনাস পি, অর্থাৎ সি এর মান, অর্থাৎ সবৃদ্ধি মূলধনটা লাগবে, চক্রবৃদ্ধিতে মূলধনটা লাগবে এবং পি তো আসল বা মুনাফা তাও লাগবে। সেক্ষেত্রে এই সি এর মানটি নির্ণয়ের জন্য আমরা প্রথমেই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় না করে চক্রবৃদ্ধি মূলধন বা সি এর মানটি নির্ণয় করেছি। তোমরা খেয়াল বুঝতে পারবে হয়তো যে কেন আমরা সি এর মানটি প্রথমে নির্ণয় করলাম, কারণ আমাদের মুনাফা নির্ণয় করতে সি এর মানের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা প্রথমেই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব, পরবর্তীতে তার থেকে সরল মুনাফাও নির্ণয় করব এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা মাইনাস করে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এবার খেয়াল করি, সি এর মান আমরা অনেকবারই বলছি যে সূত্রটি হচ্ছে সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু এন উল্লেখ করিনি, কারণ প্রশ্নে 3 বছর পর, অর্থাৎ বছরের সংখ্যা বা এন এর মানটি সরাসরি দেওয়া আছে 3 বছর। এক্ষেত্রে আমরা সূত্রটি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটিকে এন ব্যবহার না করে 3 বছর উল্লেখ থাকার কারণে 3 লিখেছি। তোমরা চাইলে প্রথমেই পুরো সূত্রটি লিখে পরবর্তীতে এন এর মানটি বসাতে পারো বা আর এর মানটি বসাতে পারো। আমরা বলি এবার, সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর মান 3 বসিয়ে দিলাম। আমরা চাইলে সাইড নোট হিসেবে যেহেতু এন সমান 3 এটা লিখে দিতে পারি। এন সমান হচ্ছে 3 বা 3 এন সমান 3, অর্থাৎ সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 3। এখন অনেক সহজেই আমরা এই সি এর মানটি বের করতে পারবো। পি এর মান আমরা পূর্ববর্তী প্রশ্নে বা খতে পি এর মান অর্থাৎ মূলধনটা 18,750 নির্ণয় করেছি। ইহা এখন আমরা পি এর পরিবর্তে বসাবো এবং আর এর পরিবর্তে, যেহেতু খ এর প্রশ্নে আমরা খতে আর এর মান 25/1 নির্ণয় করেছি, আমরা আর এর মান 25/1 বসিয়ে দিব। সাইড নোট হিসেবে আমরা খতে যে এই মানগুলি প্রাপ্ত হয়েছি বা পেয়েছি
তা উল্লেখ করব সাইড নোট হিসেবে, বা প্রথমেও লিখতে পারো। এখন আমরা মান বসিয়ে নিই। পি এর মান বসালাম, আর এর মান 25/1 ইহা খ হতে পেয়েছি, এবং এন এর মান 3 দেওয়া আছে। অর্থাৎ এখন আমরা হিসেব করব, একেবারেই সহজ। আমরা জানি 1 যোগ 25/1 ইহার হিসাব আমরা আগেই করেছি, 1.04 হয়। এই হিসাবটি আবারও করব। 1কে 25 দিয়ে ভাগ করব, হবে 0.04, তার সাথে 1 যোগ করব, 0.04 এর সাথে 1 যোগ করলে হয় 1.